আমরা পায়ে পায়ে পৌঁছে গেছি আজ 131তম সন্ধ্যায়। এবং আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের খুব প্রিয় একটি মানুষ, অসিত পাল। শিল্পের সাথে বহু বছর ধরে যুক্ত, বিভিন্নভাবে শিল্পকে সমৃদ্ধ করছেন। নিজে শিল্পী, শুধু শিল্পী নয়, শিল্পের সাথে উনি বিভিন্নভাবে নানা ধরনের লেখার কাজ, বিভিন্ন ধরনের রিসার্চমূলক কাজ ইত্যাদি করে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের শিল্পকে আরও সমৃদ্ধ করার জন্য। ওনার কর্মজীবন প্রায় 30 বছর কাটিয়েছেন আনন্দবাজার সংস্থার সাথে। তিনি বটতলা শিল্প নিয়ে দীর্ঘ সময় যাবৎ গবেষণাধর্মী কাজ করে চলেছেন। 1983 সালে তার সম্পাদিত 19 শতকের কলকাতার কাঠখোদাই তাকে সারা বিশ্বে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ভারতের শিল্প বিবর্তনের কেন্দ্রভূমি চিৎপুরের বহুবিধ শিল্পধারার তথ্য সন্ধান করে চিত্রসহ তথ্য এক জায়গায় এনেছেন ভবিষ্যতের গবেষকদের জন্য। দেশে এবং বিদেশে বহু একক এবং যৌথ প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। একাডেমি অফ ফাইন আর্টসের সহসভাপতি হিসেবে এবং ললিত কলা একাডেমির সর্বভারতীয় সাধারণ পরিষদের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করে চলেছেন। আমি এটুকু বলছি, আমি একটু মৃত্যুঞ্জয় দাকে ডাকবো। মৃত্যুঞ্জয় দা, একটু অসিত দা সম্বন্ধে যদি বলেন। অসিত সম্পর্কে অনেক কিছু বলা যায়, তার কাজ, তার ভাবনা, তার চিন্তা। আমি একটুখানি ক্লোজলি অসিতের সঙ্গে মিশি এইসব ব্যাপারে, তাতে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি ওর কাছ থেকে, যেটা একটা খুব বড় জিনিস। এছাড়া ওর যখন গত এপ্রিলে বোধহয় একক হলো, এপ্রিলে হলো না, একাডেমি অফ ফাইন আর্টস, সেই সময় একটা অসিতের জীবন নিয়ে একটা ভিডিও তৈরি হয়েছিল, কিভাবে ও আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে গেল। সেখানে অনেককে ইন্টারভিউ করা হয়েছিল। যোগেন্দ্র একটা কথা, যোগেন চৌধুরী, আমার খুব মনে লেগেছিল এবং অসম্ভব একটা দামি কথা বলেছিলেন। যোগেন্দ্র কথায় কথায় অসিতের সম্পর্কে বলতে বলতে বললেন, আমার খুব অবাক লাগে, অসিত যেটা নিয়ে কাজ করেছে সেটা আমরা সবাই জানি, আমরা ছোট্টবেলা থেকে দেখছি, আমরা শিল্পচর্চা করেছি, আর্ট কলেজে পড়েছি, কত কী করেছি, কিন্তু এটা আমরা ভাবিনি কোনো দিন যে এটা এত বড় একটা সম্পদ আমাদের আছে। অসিত আমাদের চোখ খুলে দিল। মায়া আর্ট আড্ডাতে আমাকে আমন্ত্রণ করার জন্যে মধুচন্দাকে অশেষ ধন্যবাদ। আপনারা জানেন যেটা হচ্ছে, আমি বটতলা নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করছি। তো বটতলা সম্পর্কে একটু আমার মনে হয় বলাটা দরকার। আমি যখনই শিল্প প্রসঙ্গে আসবো, যেহেতু এটা আড্ডা, আমি একটু খোলামেলাভাবেই কথাগুলো বলবো। আমরা জানতাম যে এতদিন ধরে যে কালীঘাটের পট নিয়ে সারা বিশ্বে নানা রকম হইচই চলে। এটাই আমাদের নিজস্ব শিল্প, তার সব কিছুর মধ্যে একটা অরিজিনালিটি আছে। কিন্তু বটতলা নিয়ে যখন আমি নিজে ওই উত্তর কলকাতার আমি জন্মেছি, আমি জানি যে ওই অঞ্চলটাতে এখনও অবধি যে ঐতিহ্যটা রয়েছে আমরা এখনও বোধহয় শেষ করে উঠতে পারিনি। তার অন্তর্নিহিত যে সমস্ত কাজকর্মগুলো অতীতে হয়ে এসেছে, আমি মনে হয় 50 বছরে যতটুকু কাজ করতে পেরেছি, এখনও আমি সেই জায়গাটায় আসতে পারিনি, আরও যতটা আসা উচিত ছিল। আমি শুরু থেকে বলি, পঞ্চানন কর্মকারের কথা আপনারা সবাই জানেন। পঞ্চানন কর্মকারকে ব্রিটিশরা কিন্তু কখনোই মূল্য দেয়নি। যখন অক্ষর খোদাই করার জন্যে এখানেতে কাউকে পাচ্ছে না, তখন কিন্তু ইংল্যান্ডের তাদের যে ইউনিট আছে সেখানেতে কিন্তু পাদ্রীরা কিন্তু বলেছে, আমাদের কিন্তু একটা বই ছাপার জন্য কিছু অন্তর তোমরা ফন্ট আমাদের তৈরি করে দিতেই হবে, বাংলা ফন্ট। এই বাংলা ফন্ট তৈরি করার জন্য তারা যে টাকা ডিমান্ড করেছিল, তারা দেখলো যদি দেশীয় কাউকে দিয়ে করা হয়, তো তাদের ভাষা হচ্ছে নেটিভ কাউকে দিয়ে যদি করানো যায়, তাহলে এটাকে আমরা বোধহয় অনেকটা পয়সা কম করে খরচা করে করতে পারি। যেই টাকাটা ওরা খরচা করবে সেটা কিন্তু একজন নেটিভকে দিয়ে বোধহয় একটা পুরো এস্টাবলিশমেন্ট তৈরি করে ফেলতে পারবে, এতটাই ডিফারেন্স। তো পঞ্চানন কর্মকার তারা পুরুষানুক্রমেতে এনগ্রেভার ছিলেন, অর্থাৎ এনগ্রেভার বলতে ওখানে তারা মেটালেতে তারা নাম লিখতেন জমিদারদের।
এইটা কিন্তু একটা স্পেশালাইজড ওয়ার্ক ছিল। তো সেই পঞ্চানন কর্মকারকে কিন্তু এইখানেতে শিখিয়ে নেওয়া হলো যে কি করে ফন্টটা তৈরি করতে হয়, তার ঢালাইটা কি করে করতে হয়, ম্যাট্রিক্সটা কী করে তৈরি করতে হয়, শুধু ওইটুকু। পঞ্চানন কর্মকার কিন্তু লেখাপড়া শেখা হলে মানুষ নয়, তাদের সেই পেশাগত কাজ থেকে তিনি এসছেন, তিনি দেখছেন আমাকে এই অটা লিখতে হবে, এই ফর্মে লিখতে হবে, এই তার আকৃতি আছে। একটা পুঁথির পাতা থেকে যদি পুঁথির পাতাকে যদি ছাপতে হয় তাহলে কতগুলো অক্ষর লাগবে, কতগুলো অ লাগবে, কতগুলো আ লাগবে, ইত্যাদি ইত্যাদি। তিনি কিন্তু সেটা মাথা ঘামিয়ে সেই অক্ষরগুলোকে ছবির মতন করে কাটলেন, ঢালাই করলেন, এবং ঢালাই করে কিন্তু সেই একটা ফন্ট তৈরি করলেন, যে ফন্টটা দিয়ে কিন্তু প্রথমে কিন্তু ছাপা হলো বাংলা ব্যাকরণ। এই যে বাংলা ব্যাকরণ ছাপা হয়েছে, সেই বাংলা ব্যাকরণ ছাপার পেছনে কিন্তু পঞ্চানন কর্মকারের বিদ্যেটা ছিল কিন্তু একদম বলা যেতে পারে 80%, বাকি 20% তার যে টেকনিক্যালিটিটা ছিল সেটা কিন্তু ব্রিটিশদের থেকে পাওয়া। এবার পঞ্চানন কর্মকার যে কাজটা করে গেছিলেন, তখন আমরা দেখেছি অয়ের পরেতে যদি একটা আকার যুক্ত হয়, আ হয়, সেটা করতে গেলে অ এবং আয়ের মাঝখানে অনেকটা ফাঁক থেকে যাচ্ছে। এই ফাঁকটা কিন্তু তারা কিন্তু কেউই কমাতে পারছেন না। এটা কিন্তু বিরাট একটা মানে সমস্যা তখন তৈরি করছে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের ক্ষেত্রে এইরকমভাবে দূরত্বগুলোকে আস্তে 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 তারা কাছে আনার জন্য কিন্তু নিজেরা গবেষণা করলেন। এটা কিন্তু কোনো ইংরেজরা গবেষণা করেননি। পঞ্চানন কর্মকার একটা দিক তৈরি করলেন যে আমি এই কাজটা করব, এবং করে বেশ কিছু বই যাতে ছাপা হতে পারে বিভিন্ন ভাষায়, শুধু বাংলা নয়, এমনকি চাইনিজ ভাষাও, সেগুলো কিন্তু তারা করলেন। এবং তার একমাত্র জামাই, মানে তার একটা মেয়ে ছিল, সেই মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন। জামাইকে তার বাড়িতে রেখে পুরোটা তিনি ট্রেনিং দিলেন যে পরবর্তীকালে কিন্তু এই শিক্ষাটা একটু ডেভেলপ করার জন্যে। তার নাম ছিল মনোহর কর্মকার। মনোহর কিন্তু আরও ডিটেলসে ঢুকলেন, আরও সূক্ষ্ম কাজের মধ্যে ঢুকলেন, এই ফন্টটা তৈরি করা। এই ফন্টটা কিন্তু ছবির একদম প্রাথমিক জায়গা থেকে যদি বলা যেতে পারে, একদম সেই ছবির প্রাথমিক জায়গা। মনোহর কর্মকারের পরেতে কৃষ্ণচন্দ্র কর্মকার, তার 4-5 জন মানে সন্তান ছিল, তার মধ্যে একজন ছিল কৃষ্ণচন্দ্র কর্মকার। কৃষ্ণচন্দ্র কর্মকার ওইটাকে একটা এমন জায়গাতে উত্তীর্ণ করলেন যেটা আজও আমরা মনে করি যে তিনি কিন্তু পথিকৃত হয়ে গেলেন, পঞ্চানন কর্মকারকেও ছাড়িয়ে গেলেন। অর্থাৎ সমস্ত মানে ফন্টে সমস্ত অক্ষরগুলোকে একটা সমতার মধ্যে নিয়ে চলে আসতে পেরেছেন, এবং তিনি 22টা ভাষা ফন্ট তৈরি করতে পেরেছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো উনি নিজে পঞ্জিকা তৈরি করলেন, পঞ্জিকা ছাপা শুরু করলেন। চন্দ্রোদয় প্রেস বলে শ্রীরামপুরেতে একটি প্রেস তৈরি হলো, সেখান থেকে উনি পঞ্জিকা ছাপা শুরু করলেন, যে পঞ্জিকাতে উনি নিজে ছবি আঁকলেন, মানে এনগ্রেভ করা শুরু করলেন। কালীর ছবি, দুর্গার ছবি, বা চড়কের ছবি, বা রথের ছবি, এগুলো দিয়ে শুরু করলেন। তখনকার যে সময়ের আর কি ছবির যে পঞ্জিকার মধ্যে কোনো চলই ছিল না, সেই ছবির চলটা কিন্তু উনি কৃষ্ণচন্দ্র কর্মকার ইন্ট্রোডিউস করলেন, এবং তারপর থেকে কিন্তু ছবির প্রতি একটা আলাদা রকমের প্রকাশকদের ইচ্ছে তৈরি হলো যে ছবি দিলে পঞ্জিকার কাটতি বেড়ে যাবে। তো সেই ছবি কিন্তু পথিকৃত হয়ে গেল, আজও কিন্তু মানে কৃষ্ণচন্দ্রকে কেউ ছাড়াতে পারেনি। আমরা যখন কাঠখোদাই নিয়ে যখন কথা বলতে এসেছি ওই বটতলার, তো তার আদিতে কিন্তু এই এনগ্রেভিং ব্যাপারটা কিন্তু ছিল, কেউ কিন্তু কাঠখোদাইয়ের কথা ভাবেইনি। মূলত কাঠখোদাই শিল্পটা তৈরি হয়েছিল মানে গ্রন্থচিত্র করবার জন্যে। একটা ছোট কাঠের টুকরোতে হাজার হাজার রেখা তাকে তুলতে হচ্ছে, এবং সেটা কিন্তু উল্টো করে তাকে তুলতে হচ্ছে, এবং একবার ভুল হয়ে গেলে সেই কাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই কাজটা কিন্তু তারা নিখুঁতভাবে দিনের পর দিন করে যাচ্ছে। আমি যখন কাজ করতে গেলাম তখন দেখছি যে খুব একটা বেশি নাম আমি পাচ্ছি না, যারা আর কি নিজেদের নামকে খোদাই করে গেছেন অমুকের দ্বারা খোদিত, সেইটুকু নাম পাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু অনেকটা প্রশ্ন তৈরি করে রেখে যাচ্ছে যে তিনিই কি সব কিছু করছেন, অর্থাৎ ছবিটাও আঁকছেন, ছবির কম্পোজিশনটা কি তারই, বা তিনি ছবিটা এঁকে তারপরে কি উনি খোদাইটা করছেন, আমরা কিন্তু জানি না কেউ। এই যে কালী যে আমরা মূর্তিটা দেখছি আর কি, ছবিটা দেখছি,
এই ছবি কালি কিন্তু অনেকে করেছেন, এবং অনেকে যখন করেছেন আমরা জানি না কে কোনটা করেছেন। এর নিচেতে লেখা আছে TDD। অনেক সময় দেখা গেছে যে আদপেই যিনি কেটেছেন তার কোনো মূল্য নেই, মানে তিনি নামই রাখেননি, এবং শুধুমাত্র প্রকাশক তার নিজের নামটাকে রেখে দিয়েছে। তারা করতেন কি, ওই কালীঘাটের পটুয়াদের সঙ্গে পাল্লা দেবার জন্যে খুব দ্রুত এটাকে রঙিন করে তুললো। তাদের তো মানে একাধিক রং করে ছাপার মতন তো কোনো স্কোপ নেই, তারা সেই টেকনিক্যাল ইয়েটাই জানে না, প্রেসই নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টটা হতো, তারপরে তুলোতে রং লাগিয়ে বেসিক 3-4টে রং মাত্র, হলুদ, সবুজ, নীল এবং লাল, পিঙ্ক। এই ছবিটাও কিন্তু রঙিন ছিল। আমরা যখন রঙিন হয়, এই ছবিটাকে অনেক কষ্ট করে পাওয়া গেছে। এর ভেতরে যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পেয়েছিলাম, তুলো দিয়ে রং করতে গিয়ে যে এই যে বেরিয়ে যাওয়া, লাইন থেকে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু তাদের একটা মানে উডকাটারদের বৈশিষ্ট্য ছিল। পটুয়াদের কিন্তু সেটা ছিল না। পটুয়াদের খুব সুন্দরভাবে একদম রেখা তাদের রঙের মধ্যে থাকতো, এবং একটু বেরোনোর কোনো ব্যাপার নেই। তারা কিন্তু খুব স্মার্ট তাদের নিজেদের একটা ফিনিশিং কাজের ক্ষেত্রে। একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই তারা যে সমস্ত কস্টিউম ব্যবহার করছেন, যে চরিত্রদের ব্যবহার করছেন, এই চরিত্রদের দেখেছেন কোথায়? ভাবুন, যেই সময়টা হয়েছে তারা কি দেখে তারা শিক্ষাটা পাচ্ছে। একটা মাথায় শুধু রাখবেন যে আমরা পৌরাণিক বর্ণনার মধ্যে মুখের বর্ণনাটুকু আছে, বাকি শরীরের বর্ণনা কিন্তু নেই। এই বাকি শরীরের বর্ণনাটা কিন্তু তারা নিজেরা কিন্তু গড়েছেন তাদের দেখা যাত্রা থিয়েটারের মানুষ, বা তাদের দেখা চারপাশে জমিদার বাড়ির লোকদের মানুষ। কিন্তু এই যে উটকাট যারা করছেন, তাদের বর্ডারটা কিন্তু নিয়ে তারা ভীষণ সচেতন ছিলেন। তারা অলংকার নিয়ে বেশি সচেতন ছিলেন। একটা বর্ডার তৈরি করতে গিয়ে তারা কিন্তু ভেবেছেন যে আমি এমনভাবে বর্ডারটা তৈরি করব যাতে করে এই ছবিটার রূপটা যাতে আরও মানে ঘনীভূত হয়। তো সেইটা করবার জন্য কিন্তু তারা সচেতন ছিলেন। যারা স্বর্ণকার ছিলেন তারা কিন্তু চুটিয়ে তারা চরিত্রের গয়নাগাটি করতেন, নানা রকমের তাদের কাছে টুলস ছিল, সেগুলো দিয়ে তারা তার রূপটাকে তৈরি করতেন। এই যে এখানেতে হরহরি ছবি করছে, এখানেও সেই এক ঝালর করে তারপরেতে ওরা কিন্তু এই জায়গাটা থেকে দেখাচ্ছে তাদের মতন করে হর এবং হরি দুটোকে সমান ভাগে ভাগ করেছে, খুব সুন্দরভাবে কম্পোজিশন করেছেন। একটাকে ডার্কে রেখে একটাকে লাইটে রেখেছে। এই যে মানে কাঠখোদাই শিল্পীরা তাদের মতন করে করবার জন্যে তারা করেছেন, তাদের ভাবনার মধ্যে এটা রয়েছে। এই কাজগুলো কিন্তু তারা করেছেন ঘরে শোভাবর্ধন করার জন্যে, যেটা কৃষ্ণচন্দ্র যখন পঞ্জিকাতে ছবি করেছিলেন ওই একই উদ্দেশ্য নিয়ে এই ছোট্ট ছবিটাই কিন্তু তারা কিন্তু কুলুঙ্গির পাশে রেখে পুজো করবে। এই ছবিটার একটা মজার আছে, আমাদের এতগুলো যে ছোট ছোট চালা তৈরি করা হয়েছে বিন্ধ্যবাসিনীকে রাখার জন্যে, এই চালাগুলো একটা কিন্তু ধনী বাড়ির গঠন, এবং এই গঠন থেকে কিন্তু আমরা মন্দির ভাস্কর্যও দেখছি। তো একটা ঠাকুর বাড়িতে, হিন্দু ঠাকুর বাড়িতে এত সব মিক্সড কালচার কিন্তু করে দিচ্ছেন একজন কাঠখোদাই শিল্পী। তখন কাঠখোদাই শিল্পীদের যে কাজটা খুব বাজারে চলতো, অন্যেরা আবার সেইটাকে নিয়ে কপি করতো। কপিটা কিভাবে করতো, পুরো পেজ থেকে কিন্তু মানে মূল কাঠ ইয়েটাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে ওরা ইলেকট্রোপ্লেটিং করে এটাকে কপি করতো। সেই কপি করে নিয়ে বর্ডারটা পাল্টে দিত। বর্ডারটা পাল্টে দিয়ে যিনি কাঠখোদাই শিল্পী তার নিজের নামটা এখানে তলায় লিখে দিত, অর্থাৎ এই যে যিনি চুরি করতেন তার নামটা, যিনি অরিজিনাল তার নামটা উঠিয়ে দিত। এই যে রঙের ক্ষেত্রে দেখুন, এই জায়গাটাও দেখুন, এবং ওই উপরের পতাকা ব্যবহার করা, ছবি ব্যবহার করা, এবং নিচেতে যে সমস্ত পোশাকগুলো লক্ষ্য রাখবেন এদের কম্পোজিশনগুলো। আর কি বিশেষ করে আমি যেটা লক্ষ্য করি, যেগুলো কস্টিউমগুলো, এই যে পার্থক্যগুলো একজন শিল্পী তার মাথার ভেতরে কিন্তু সবসময় ঘুরছে। আমার এখানে পোশাকটাকে কিন্তু সহজ হয়ে, কেন পোশাকের তো একটা ঘাগরা পরিয়ে দিলে একটা হয়ে গেল। এই দেখুন এইখানে একটা মজার কম্পোজিশন রয়েছে। এখানেতে লঙ্কায় গেছে, হনুমান গেছে লঙ্কাতে, মানে
সীতাকে উদ্ধার করার জন্য বা সীতার সঙ্গে দেখা করার জন্যে, এবং যা আমরা পেয়ে থাকি একজন শিল্পীর কাছে স্টেট তার আবেদনটা ধরাশায়ী মানে ধরাশায়ী, একদম মাটিতে শুয়ে থাকবে, এবং ওই মিনিচারের মতন তারা কিন্তু রেখেছে, তলায় একটা অংশ ওপরে একটা অংশ, এইটাকে নিয়ে পুরো লঙ্কার দৃশ্যটা কিন্তু সে কিন্তু তৈরি করেছে। এটা অদ্ভুত তাদের এই চিন্তা, অর্থাৎ গ্রাম থেকে তারা যে সমস্ত ভাবনাগুলো দেখেছেন, তখন কলকাতার গ্রামই বলা যায়, তারা কিন্তু সেই জায়গা থেকে সেই চিন্তাটাই তার ছবির মধ্যে এনেছেন। এই দৃশ্যটার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যাত্রা থিয়েটারেতে যখন এরকম ধরনের দৃশ্য হয় তখন দেখা যাচ্ছে যে রাবণ একদিক থেকে আসছে, বা মানে তার সঙ্গে রাবণ মানে অসুর একদিক থেকে আসছে, মা দুর্গা আরেক দিক থেকে আসছে, যুদ্ধ হচ্ছে একটা ছোট একটা মঞ্চের মধ্যে বা খোলা জায়গাতে যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধটার মতন করেই কিন্তু এখানে কিন্তু করা হয়েছে। এবং এই রকম পাহাড়, মানে সাধারণত এখানে দেখা গেছে যে প্রতিমার পেছনেতে এই ধরনের পাহাড় গড়া হতো কৃত্রিমভাবে, এই কৃত্রিমভাবে পাহাড়ের মতন করেই আবার তারাও গড়েছে এই তো পাহাড় পর্বত ডিঙিয়ে তিনি আসছেন। এই ছবিটা এটাই ছিল 1816 সালের অন্নদামঙ্গলের প্রথম বইয়ের ছবি, অর্থাৎ মানে বাংলা বইয়ের যে ছবি হয় কাঠখোদাই করে, এইটাই ছিল প্রথম। দেখুন এবার পরিবর্তনটা দেখুন কীরকম ছিল আর কীরকম হয়েছে। এটা ছিল কৃষ্ণচন্দ্রের সেই রথের ছবি। এই রথের ইয়েতে আমি লিখেছিলাম আমার বইতে যে রথের যেদিকে গতি আছে সেদিকেই ছিল পতাকার উঠছে, এই জায়গাটা তারা কিন্তু খেয়াল করেনি। কাঠখোদাইয়ের সঙ্গে কিন্তু আমাদের লিথোরও কিন্তু একটা সম্পর্ক আছে। যখন লিথো যখন আমাদের এখানেতে এসে গেল মানে বটতলাতে, সেই লিথোগ্রাফিতে মধ্যে কিন্তু একটা স্বদেশী চেতনা তৈরি হয়েছে। তো লিথোতে বই ছাপা হচ্ছে, ইলাস্ট্রেশন ছাপা হচ্ছে, কিন্তু লিথো কিন্তু তখনও পর্যন্ত আমাদের কাঠখোদাই শিল্পীদের মতন রকম ডিসপ্লে প্রিন্ট কিন্তু ওরা করছিল না। করলেন যিনি, তিনি অন্নদা প্রসাদ বাগচি। আর এই লিথো শিল্পীরা যে কাজগুলো করেছেন সেটাও আবার কেউ নিতে পারেনি। তারা তাদের মতন করে করে যে কাজগুলো করেছেন, চোরবাগানের লিথো বলুন বা ক্যালকাটা স্টুডিওর কাজগুলো বলুন, তাদের সঙ্গে অনেকটা আমাদের কালীঘাটের পটের অনেক সম্পর্ক থাকলেও থাকতে পারে, কিন্তু আমাদের ক্যালকাটা স্টুডিও যে সমস্ত কাজগুলো আমরা দেখি সেগুলোর মধ্যে কালীঘাট পটের কোনো ইনফ্লুয়েন্স নেই। আর বাকিটা রয়েছে কিন্তু এই যে কস্টিউমের কথা বলেছি, এগুলো ধীরে ধীরে কিন্তু আমাদের এখানকার বাঙালি যে চরিত্ররা রয়েছে তাদের কস্টিউম কিন্তু এসে যাচ্ছে আস্তে আস্তে। এই জায়গাটা কিন্তু একটা শতক ধরে এই কাজে কিন্তু একটা মানে ভালো রকমের ধরনের বেশ চলেছিল, যেটাকে আমরা এনজয় করেছি। যে শিল্পের একটা কর্মযজ্ঞ এমন তৈরি হয়েছিল তখন, যে আজকে আমরা সেগুলোকে ফলভোগ করছি।